ফরাজি আন্দোলন পূর্ব বাংলার ফরিদপুর, ময়মনসিংহ, ঢাকা, পাবনা, বাকরগঞ্জ প্রমুখ অঞ্চল জুড়ে হয়েছিল। এই ফরাজি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন হাজী শরীয়তুল্লাহ ও তার পুত্র দুদু মিয়া। এই ফরাজি আন্দোলন শুরু হয়েছিল ওয়াহাবি আন্দোলনের মতোই ইসলাম ধর্মের সংস্কার সাধনকে কেন্দ্র করে। ফরাজি শব্দটি আরবি শব্দ ফরাইজ থেকে গৃহীত, যার আক্ষরিক অর্থ ছিল ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য, অর্থাৎ ইসলাম ধর্ম পালনের জন্য আল্লাহ ও পয়গম্বর যে নির্দেশ দিয়েছেন তা পালন করাই ছিল এই ফরাজি আন্দোলনের একমাত্র মৌলিক কর্মসূচি। 1820 সালে ফরাজি আন্দোলনের সূত্রপাত হয় পূর্ব বাংলার ফরিদপুরে। আন্দোলনের প্রথম নেতা হাজী শরীয়তুল্লাহ 18 বছর বয়সে মক্কায় যান হজ করতে। সেইখানেই ওহাবী মতাবলম্বীদের সংস্পর্শে আসেন। পরে তিনি দেশে ফিরে ইসলামিক আদর্শ সম্পর্কে তার উপলব্ধি মুসলিম সম্প্রদায়ের কাছে প্রচার করেন। এই ফরাজি আন্দোলন সম্পর্কে জেমস ওয়াইস জানান যে কোরআন অনুমোদিত নয় এমন যাবতীয় উৎসব ও কার্যকলাপ ফরাজিরা বর্জন করেছিল। ইংরেজদের শাসনের ফলে ভারত দারুল হারাব বা শত্রু দেশে পরিণত হয়েছিল। তার প্রতিবাদে হাজী শরীয়তুল্লাহ তার অনুগামীদের নির্দেশ দিয়েছিলেন শুক্রবার নামাজ পড়বেন না, বছরে 2টি ঈদের অনুষ্ঠান পালন করবে না, হিন্দু উৎসবগুলিতেও যোগদান করতে নিষেধ করেন। ফরাজি আন্দোলন অতি দ্রুত ফরিদপুর, ময়মনসিংহ, বাকরগঞ্জ প্রমুখ এলাকায় ছড়িয়ে পড়তে থাকে। অন্যদিকে তারা অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি সহনশীল ছিল না। তারা মাঝে মধ্যেই পূর্ববঙ্গের নানা এলাকায় গোলমাল পাকাতো। ফলে পুলিশ বেশ কয়েকবার হাজী শরীয়তুল্লাহকে গ্রেপ্তারও করেছিলেন এবং ফরাজি সংগঠন নিষিদ্ধ হিসেবে ঘোষিত করে ব্রিটিশ সরকার। এই সময় থেকেই ফরাজি আন্দোলন ধর্মীয় গণ্ডির অতিক্রম করে এক রাজনৈতিক রূপ নিতে শুরু করেছিল। পরবর্তীতে জমিদার ও নীলকর বিরোধী জঙ্গি রূপ ধারণ করে। কিন্তু এই ফরাজি আন্দোলনে ধর্মীয় বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ ছিল, কারণ অধিকাংশ কৃষকই ছিল মুসলমান আর তারা মূলত হিন্দু মহাজন ও জমিদারদের অত্যাচারের শিকার হতো। অপরদিকে নীলকর সাহেবদের প্রায় সমস্ত গ্রামস্থারাই ছিল হিন্দু। ফলস্বরূপ ফরাজি আন্দোলনে হিন্দু বিরোধী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। হাজী শরীয়তুল্লাহ 1840 সালে মারা যান। তারপর আন্দোলনের নেতৃত্ব দেন তার পুত্র দুদু মিয়া। দুদু মিয়ার নেতৃত্বে ফরাজি আন্দোলন যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছিল। দুদু মিয়া আন্দোলনের দায়িত্বভার গ্রহণ করার পর ইংরেজ সরকারের কাছে প্রতিবেদন পাঠান। এই প্রতিবেদনে দুদু মিয়া লেখেন, পূর্ব বাংলার হিন্দু জমিদার দরিদ্র মুসলমান প্রজাদের থেকে রথযাত্রা, দুর্গাপূজার মতো নানা উৎসবের জন্য আবওয়াব নিত, যা ছিল ইসলাম ধর্মের বিরোধী। তাছাড়াও অনেক সময় তারা কৃষকদের ওপর অন্যায়ভাবে জরিমানা ধার্য করতেন। এই জরিমানা সময় মতো দিতে না পারলে তাদের ওপর অকথ্য অত্যাচার চালানো হতো। অপরদিকে দুদু মিয়া জমিদারি খাজনা দিতে নিষেধ করেন এবং নীলকর সাহেবদের কথা মতো নীল চাষ করতেও নিষেধ করেন। তার মতে জমি হলো আল্লাহর দান, এতে জমিদারদের ব্যক্তিগত মালিকানা সম্ভব নয়। ফলে কৃষকরা জমির জন্য খাজনা দিতে অস্বীকার করে। অপরদিকে তারা নীলকরদের বিরুদ্ধে সোচ্চার হয় ও তারা ফরিদপুরের সমস্ত নীল কুঠিগুলি ধ্বংস করতে থাকে। ফরাজি আন্দোলন সম্পর্কে মঈনুদ্দিন আহমেদ খাঁ তার হিস্ট্রি অব দ্য ফরাজি মুভমেন্ট ইন বেঙ্গল গ্রন্থে বলেছেন, হিন্দু ব্যয় নির্বাহের জন্য মুসলমানদের ওপর যে আবওয়াব ধার্য করা হতো তার বিরুদ্ধে ফরাজিদের বিশেষ দ্বিধা ছিল। মঈনুদ্দিন আহমেদ খাঁ আরো বলেছেন, দুদু মিয়ার আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য ছিল ফরাজিরা নিজস্ব আইন প্রণয়ন করেছিল এবং তাদের নিজস্ব আদালতও ছিল। ঐতিহাসিক শশীভূষণ চৌধুরী তার সিভিল ডিসঅবিডিয়েন্স ডিউরিং ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে বলেছেন যে এই ফরাজি আদালতগুলি যথেষ্ট জনপ্রিয়তা ছিল, কারণ বহু হিন্দুও এই আদালতগুলিতে মামলা করত। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফরাজি মতাদর্শের বিরোধীদের বিরুদ্ধে ধ্বংসাত্মক কার্যকলাপ চালানো হতো, এমনকি তাদের হত্যাও বন্ধ করা হতো। দুদু মিয়ার নেতৃত্বে পূর্ব বাংলার বিশাল এলাকা জুড়ে ফরাজি রাজ কায়েম হয়েছিল। তিনি পূর্ব বাংলাকে কতকগুলি এলাকায় বিভক্ত করেছিলেন। প্রতিটি এলাকায় একটি করে খলিফা নিযুক্ত করেছিলেন। খলিফারা নিজ এলাকায় যাবতীয় খবরাখবর দুদু মিয়াকে জানাতো এবং ফরাজি অনুগামীদের থেকে অর্থ আদায় করা হতো, যা ফরাজি কর নামে পরিচিত ছিল। নীলকর সাহেবদের বিরুদ্ধে ফরাজিরা যখন তীব্র রূপ ধারণ করেছিল তখন ফরিদপুরের অধিকাংশ নীল কুঠির মালিক ডানলপ ফরাজিদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। তিনি স্থানীয় জমিদার ও মহাজনদের সাহায্য নিয়ে দুদু মিয়ার বাড়ি লুণ্ঠন করে ও ধ্বংস করেন। এই প্রেক্ষিতে ঐতিহাসিক বিনয় ভূষণ চৌধুরী মন্তব্য করেছিলেন, ফরাজি আন্দোলন জমিদারদের নিরঙ্কুশ আধিপত্যের ওপর আঘাত এনেছিল, ফলে তারাও ফরাজি বিরোধী হয়ে উঠেছিল। দুদু মিয়া তার বাড়ি ধ্বংস করার প্রতিশোধ নেওয়ার জন্য ডানলপের মালিকানাধীন নীলকুঠি অগ্নিদগ্ধ করে ও তার গোমস্তা কালী কাঞ্জিলালকে হত্যা করে। এই অপরাধে দুদু মিয়াকে গ্রেপ্তার করা হয় ও বেআইনি কার্যকলাপ এবং বিপজ্জনক মতাদর্শ প্রচারের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং 1848 সালে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়। কারারুদ্ধ অবস্থায় 1862 সালে দুদু মিয়ার মৃত্যু হয়। দুদু মিয়ার পুত্র নোয়া মিয়া 1880 দশক পর্যন্ত ফরাজি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এই আন্দোলন ব্যর্থ হয়েছিল, কারণ আন্দোলনের নেতাদের স্পষ্ট রাজনৈতিক চেতনা এবং আন্দোলনের লক্ষ্য সম্পর্কে অস্পষ্ট ধারণা আন্দোলনকে ব্যর্থতার দিকে ঠেলে দিয়েছিল। শেষ পর্যায়ে সঠিক নেতার অভাবে আন্দোলনটি নেতৃত্বহীন হয়ে পড়ে এবং নেতৃত্বহীন আন্দোলনকারীদের দমন করা নীলকর সাহেব ও জমিদারদের পক্ষে সহজ হয়ে উঠেছিল।